তো দেখো তোমাদের প্রি টেস্ট এক্সাম চলতেছে, বা হচ্ছে দু একদিনের মধ্যে হয়তো অফলাইন এক্সাম দিবা। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে এমন একটা চ্যাপ্টার দেখাই দিব যেখান থেকে একটা সিকিউ মাস্ট বি থাকবে, একটা সিকিউ, দুইটা থেকে তিনটা এমসিকিউ বা চারটা এমসিকিউ থাকতে পারে, মাস্ট বি থাকবে। সো এই সিকিউটা তোমার পারা লাগবে। এটা হচ্ছে চ্যাপ্টার 4। হ্যাঁ, চ্যাপ্টার 4 এর যে পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে, সেটার উপরে হচ্ছে আমি একটা ক্লাস নিব, এবং এক ক্লাসেই হচ্ছে তোমাকে আমি একটা ক্লাসে, মানে এই ক্লাসের মধ্যে হচ্ছে বেসিক টুকু কমপ্লিট করে, হ্যাঁ, বেসিক যতটুকু কথা লাগবে সেটা কমপ্লিট করে আমি সিকিউটাও কমপ্লিট করায় ফেলার ট্রাই করবো। ওকে, বেসিকটা কমপ্লিট করে আমি 5 থেকে 7টা সিকিউ দেখা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো, তো এই যে ক্লাসটা, এটা কিন্তু একদমই একদমই হচ্ছে জিরো থেকে না, একদমই জিরো থেকে না। আমি হচ্ছে একদম কি টপিক গুলো শুধু লিখে রাখছি। দেখো এখানে মেনশন করা আছে যে একদম কি টপিক গুলো, শুধু কি টপিক গুলো যেখান থেকে সিকিউ আসবে। হ্যাঁ, তো দেখো কি কি পড়বো আমরা। মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করে সেটা জানবো। তারপর আইট পড়বো। আইট মানে কি? আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি, ততে তড়িৎ ঋণাত্মকতা। তারপর পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে পড়াশোনা করব। ধাতব ধাতব ধর্ম পড়বো, সক্রিয়তা পড়বো। আর 74 পৃষ্ঠায় কিছু স্পেশাল পড়াশোনা আছে। বইয়ের 74 পৃষ্ঠা ওপেন করে দেখবা কিছু স্পেশাল পড়াশোনা আছে, ওই পড়াশোনাটা করবো। ওকে, একদম জিরো থেকে যদি শুরু করতে চাই, সেটা তো আসলে এক ক্লাসে পসিবল না, অবভিয়াসলি একটা চ্যাপ্টার। তাও আমি ওই টপিকটা যেটা স্কিপ করতেছি ওগুলো একটু বলে রাখি। হ্যাঁ, তুমি হচ্ছে একটু বলে রাখি আমি, তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে একটু বই থেকে পড়ে নিও। ওকে, দেখো এখানে যে যে টপিক গুলা স্কিপ করছি আমি, বা হচ্ছে এখানে নাই, কি টপিকে নাই, সেটা হচ্ছে প্রথমেই বই ওপেন করে দেখবা 4র্থ অধ্যায়ে প্রথমেই আছে তোমার হচ্ছে ল্যাবোইসিয়ে তোমাকে পরমাণুর যে মৌলিক কাঠামো সেটা হচ্ছে সে আবিষ্কার করছে। হ্যাঁ, 3টা বেসিক মৌল নিয়ে, নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যাবোইসিয়া করছে 1799 সালের দিকে আর কি। ওকে, তারপর হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা এই পর্যায় সারণী নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। যেমন হচ্ছে ডোবেরাইনার হচ্ছে ত্রয়ী সূত্র প্রদান করেছে। তারপর হচ্ছে তোমার নিউল্যান্ড হচ্ছে অষ্টক তত্ত্ব প্রদান করেছে, অষ্টক সূত্র যেটা সেটা প্রদান করেছে। অষ্টক তত্ত্ব অ্যাকচুয়ালি অষ্টক সূত্র আর অষ্টক তত্ত্ব কিন্তু এক জিনিস না, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে পর্যায় সারণীর যে সূত্রটা, পর্যায় সূত্র বলে মেন্ডেলিফ, সেটা হচ্ছে তিনি আবিষ্কার করছে। তারপর এই মেন্ডেলিফের সূত্রের মধ্যে আবার ভুল ধরছে হচ্ছে বিজ্ঞানী মোসলে। হ্যাঁ, তারপরে আসলে যে ছন্দ দিয়ে যে হচ্ছে আমরা যে পর্যায় সারণীটা সেটা মনে রাখার ট্রাই করি, ওই পার্টটা, এইটুক পার্ট কিন্তু আমি স্কিপ করতেছি। এবং পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য, 18টা গ্রুপ আছে, তারপর 7টা পর্যায় আছে, কোন গ্রুপে কতটা মৌল, কোন পর্যায়ে কতটা মৌল, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু এই কি টপিকের মধ্যে নাই। ওইখান থেকে এমসিকিউ বা ক খ আসে। ওকে, আমরা একদমই কি টপিকটা পড়বো আর কি। তো আমি তো বলে দিলাম ওই পার্টটা একটু বই থেকে পড়ে নিও, যেহেতু আমরা এটা একটা স্পেশাল ক্লাস, এক ক্লাসেই এক অধ্যায় পড়তেছি আর কি। এক ক্লাসে এক অধ্যায়ের জন্য আমি পুরো ক্লাসটা অ্যাকচুয়ালি জিরো থেকে নিতে পারতেছি না, তবে আমি এটার 4র্থ অধ্যায়ের প্লে লিস্ট খুবই সুন সাজাবো আর কি। ওকে, তো যাই হোক, চলো পড়া শুরু করি। প্রথমে আসো মৌলের অবস্থান নির্ণয়। প্রথমে আসো কি মৌলের অবস্থান নির্ণয়। বেসিক কথাবার্তা খুবই কম বলবো, কারণ আমরা সিকিউ প্র্যাকটিসে চলে যাব। তো প্রথমে আসো মৌলের অবস্থান নির্ণয়। তাহলে মৌলের অবস্থান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্টার চিহ্ন দিয়ে লিখো অবস্থান। মানে আমি আসলে দুইটা জিনিস এখান থেকে বের করবো। অবস্থান মানে আমি কয়টা জিনিস বের করবো, খাতা কলম লাগবে কিন্তু ভাই। হ্যাঁ, যেটুকু পড়াচ্ছি ওইটুকু একটু আমার সাথে সাথে লিখো, তাহলে মনে থাকবে। অবস্থান বলতে অ্যাকচুয়ালি আমি দেখো, আমি কিন্তু বারবার বলতেছি এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি 26 এর জন্য। এসএসসি 27 কিন্তু এই ক্লাসটা দেখবা না। ওকে, 27 এই ক্লাস দেখে কিছু বুঝবা না, তোমাদের জন্য আরো অনেক বেসিক কথা বাকি আছে। ওকে, একদম জিরো থেকে যখন আমি প্লেলিস্ট সাজাবো তখন হচ্ছে এসএসসি 27 দেখবা। এটা শুধুমাত্র এসএসসি 26 এর জন্য, কাল পরশু যারা প্রি টেস্ট দিবা তাদের জন্য, বুঝছো? এক ক্লাসে হচ্ছে এক অধ্যায়। তো দেখো অবস্থান বলতে আমরা দুইটা জিনিস অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করবো। একটা হচ্ছে একটা মৌলের পর্যায় নির্ণয় করব, আর একটা হচ্ছে একটা মৌলের গ্রুপ নির্ণয় করব। হ্যাঁ, তাহলে পর্যায় সারণীটা নিশ্চয়ই মনে আছে, তুমি এরকম চেহারা দেখছো পর্যায় সারণীর। তো এই পর্যায় সারণীর উপর থেকে যেগুলো নিচে নামতেছে এগুলো হচ্ছে গ্রুপ, আর বাম থেকে যেগুলো ডানে যাচ্ছে এগুলো হচ্ছে পর্যায়। হ্যাঁ, বাম থেকে ডানে যাচ্ছে পর্যায়, উপর থেকে নিচে নামতেছে এটা হচ্ছে গ্রুপ। ওকে, তো দেখো পর্যায়, ডিরেক্ট কথা একটা মনে রাখবা, পর্যায় হচ্ছে লাস্ট ইলেকট্রন, বা লাস্ট ইলেকট্রন বলা লাগবে না, পর্যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তর। ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তরই হচ্ছে পর্যায়। আর গ্রুপ কি? গ্রুপের জন্য হচ্ছে আমরা 3টা রুলস পড়বো। কয়টা রুলস পড়বো গ্রুপের জন্য? 3টা রুলস পড়বো। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 1 কি, মানে রুলস 1 কি? রুলস 1 হচ্ছে লাস্ট ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা। হ্যাঁ, লাস্ট ইলেকট্রন এস এ প্রবেশ করলে
যদি লাস্ট ইলেকট্রন শুধুমাত্র এস এ প্রবেশ করে তাহলে এস এর যে ইলেকট্রন সংখ্যা থাকবে, এস এ কয়টা থাকবে, হয় একটা থাকবে না হয় দুইটা থাকবে, তাহলে এই এক অথবা দুই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা লাস্ট ইলেকট্রন শুধুমাত্র এস এ প্রবেশ করলে, মনে রাখো, ঠিক আছে। তারপর আসো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে লাস্ট যে স্তরটা আছে ওই স্তরে যদি এসও থাকে পিও থাকে, লাস্ট লাস্ট যে স্তরটা আছে মানে কক্ষপথ, লাস্ট কক্ষপথে যদি এস এবং পি দুইটা অরবিটালই থাকে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, সেক্ষেত্রে গ্রুপ হয় এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস হচ্ছে 10। হ্যাঁ, সেক্ষেত্রে গ্রুপ কি হয়, এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস হচ্ছে 10। ওকে, তারপরে আসো রোল 3। তাহলে রোল 3 কি কি হবে, রোল 3 হবে লাস্টে যদি এস থাকে এর এক্সাক্ট আগে যদি ডি থাকে, এক্সাক্ট আগে কি থাকবে, ডি থাকবে, তাহলে এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রনই হচ্ছে গ্রুপ সংখ্যা। এই এই হচ্ছে গ্রুপ নির্ণয়ের 3টা রুলস। আর পর্যায় নির্ণয়ের একটা রুলস দিয়ে আমি যে কোনো একটা মৌলের কি করে ফেলতে পারবো, যে কোনো একটা মৌলের আইডেন্টিফাই করে ফেলতে পারবো, অর্থাৎ সেই মৌলটার অবস্থান নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো আমরা একটা করি। তোমাকে বললাম সোডিয়াম, তাহলে সোডিয়াম কত হবে 11, 11 হলে কত হবে 1s2, 2s2, 2p6, 3s কত 1, তাহলে 6 7 8 9 10 11, এটাই তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, রাইট। তাহলে দেখো এটার পর্যায় কত হবে, এটার পর্যায় কত হবে, এটা পর্যায় কত হবে বলো তো, দেখে বুঝতেছো না, এটা পর্যায় হবে অবভিয়াসলি 1 2 3, তাহলে পর্যায় হবে 3, পর্যায় কত হবে 3। আর এটার গ্রুপ কত হবে বলো তো, গ্রুপ কত হবে, এটার গ্রুপ কত হবে, গ্রুপ হবে হচ্ছে লাস্ট কক্ষপথের শুধুমাত্র কি আছে, এস আছে না, লাস্ট ইলেকট্রন শুধুমাত্র কোথায় প্রবেশ করেছে, এস এ প্রবেশ করেছে। সো এস এ কয়টি ইলেকট্রন আছে, একটা, তার মানে এটা গ্রুপ হবে হচ্ছে 1, এটা গ্রুপ কত হবে 1। ওকে, তারপরে যাও আরেকটা যদি করো, আমি যদি বলি অ্যালুমিনিয়াম, কি বললাম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13, তাহলে আমি যদি বলি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে এখানে দেখো কি আছে, লাস্ট কক্ষপথে এসও আছে পিও আছে। আমি বলছি রোল নাম্বার 2 কি বলছি, লাস্ট স্তরে এসপি দুইটাই যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার পর্যায় গ্রুপ কি হবে, আগে গ্রুপটা বের করে ফেলি চলো। গ্রুপ হবে এস এর ইলেকট্রন দুইটা প্লাস পি এর ইলেকট্রন একটা, এবং এটার সাথে একটা সূত্রের 10 যুক্ত হবে, তাহলে 10 আর 2 12 আর 1 হচ্ছে 13। আর পর্যায় কয়টা হবে, একটা দুইটা তিনটা, কারণ লাস্ট ইলেকট্রন সর্বোচ্চ কত নাম্বার শক্তি স্তরে আছে বলতো, 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার, মানে টোটাল এখানে কয়টা শক্তি স্তর হয়েছে, তিনটা। সো এটার পর্যায় হবে হচ্ছে 3। ওকে, তারপরে আসো আরেকটু যদি আমরা আগাই, যদি আমি বলতাম, যদি আমি বলতাম মনে করো জিঙ্ক, জিঙ্ক, তাহলে জিঙ্ক কত ইলেকট্রন বিন্যাস 30, তাহলে আমরা কিন্তু শর্টকাট 18 পর্যন্ত আর্গন লিখে করে ফেলতে পারি, 18 মানে 3p6 পর্যন্ত, তাহলে 3d4s, তাহলে 18 19 20 আর 10 হচ্ছে 30। তাহলে দেখো তো এইবার এটা কোন রুলস এর মধ্যে পড়ছে, তো পর্যায় কত হবে, পর্যায় অবভিয়াসলি এবার একটা দুইটা তিনটা এই পর্যন্ত তিনটা শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তরে চলে গেছে ইলেকট্রন, তার মানে পর্যায় হবে 4, কারণ ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায়। তারপরে এটার ক্ষেত্রে যদি তুমি গ্রুপটা নির্ণয় করতে চাও তাহলে গ্রুপটার ক্ষেত্রে কি হবে, গ্রুপটার ক্ষেত্রে কি হবে, গ্রুপ কি আছে, লাস্ট কক্ষপথে এস আছে, এক্সাক্ট ঠিক আগের কক্ষপথে কি আছে, ডি আছে। দেখো এই রুলস এর সাথে মিলছে না, লাস্টে এস আছে, এক্সাক্ট ঠিক আগের কক্ষপথে কি আছে, ডি আছে। সো এস এর ইলেকট্রন, তো এটা গ্রুপ কি হবে, এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, সো এটা গ্রুপ হবে হচ্ছে 12। এবার আসো তোমার কিন্তু প্রথমটার এটার মধ্যে টেস্ট লাগবে, দেখো প্রথমটাই শুধুমাত্র এসই ছিল লাস্টে, এর এক্সাক্ট আগে কোনো ডিটি ছিল না, বাট এই এটার ক্ষেত্রে কি হয়েছে, লাস্টে এস আছে এবং এক্সাক্ট ঠিক এর আগের কক্ষপথে ডি আছে। সো অবভিয়াসলি দুইটা কিন্তু দুই রুলসে পড়েছে, এটা হচ্ছে রুলস 1 এ পড়েছে এবং এটা হচ্ছে রুলস 3 তে পড়েছে। ওকে, ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের মৌলের অবস্থান নির্ণয়। হ্যাঁ, মুছে দিলাম। তো বাকি মৌলের অবস্থানগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। এবার আসো এই যে এখান থেকে এই 3টা রুলস থেকে তোমারে আরো ঘোরায় পেঁচায় দিবে, বুঝছো, আরো ঘোরায় পেঁচায় দিবে। তো নর্মালি তুমি কি করলা, তুমি হচ্ছে মৌল দেওয়া থাকলো সেটার ইলেকট্রন বিন্যাস থেকে হচ্ছে তুমি, হ্যাঁ মৌল দেওয়া থাকলো সেটার ইলেকট্রন বিন্যাস থেকে হচ্ছে তুমি কি করলা, গ্রুপ পর্যায়ে নির্ণয় করলা। তোমাকে কোশ্চেন ঘুরায় কি করবে জানো, কোশ্চেন ঘুরায় তোমাকে গ্রুপ আর পর্যায়ে দেওয়া থাকবে, বলবে এই অ্যাকচুয়ালি মৌলটা কি সেটা নির্ণয় করো। মনে করো দেওয়া আছে এরকম
এক্স একটা মৌল দেওয়া আছে, বললো এই এক্স এর পর্যায় হচ্ছে পর্যায় হচ্ছে 3 আর গ্রুপ হচ্ছে 14, বুঝছো? হ্যাঁ, একটা মৌল দেওয়া আছে এক্স, যেটার পর্যায় হচ্ছে 3 এবং গ্রুপ হচ্ছে 14, বললো এই মৌলটা তুমি আইডেন্টিফাই করে দেখাও। এই মৌলটা কি করে দেখাও? আইডেন্টিফাই করে দেখাও। তাহলে কিভাবে আইডেন্টিফাই করবা? তো পর্যায় কিন্তু 3, তাহলে এক্স একটা মৌল, ইলেকট্রন কয়টা আছে জানি না আমরা? অবভিয়াসলি জানি না, জানলে তো ডিরেক্ট বলে দিতাম এক্স হচ্ছে এই মৌলটা। তাহলে পর্যায় হচ্ছে 3, তার মানে এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s 2p, অবভিয়াসলি 3s 3p 3d। এর থেকে তো আর বেশি হইতে পারবে না, এর থেকে তো বেশি হইতে পারবে না। তো এখানে 14 আছে, তো নরমালি কি আসলে 14 হওয়া পসিবল? নরমালি কিন্তু 14 হওয়া পসিবল না। হ্যাঁ, নরমালি হচ্ছে 14 হওয়া পসিবল না। তুমি যদি 3 নাম্বার রুলসটার সাথে কম্পেয়ারও করো, ধরো এখানে এস আছে, এখানে ডি আছে, তাহলে এস এর সর্বোচ্চ 2 থাকবে, ডি এর সর্বোচ্চ 10 থাকবে। তাহলে 10 আর 10 যোগ 2 12 পর্যন্ত সর্বোচ্চ হইতে পারে, 12 পর্যন্ত সর্বোচ্চ এই রুল 3 নাম্বার দিয়ে হইতে পারে। বাট 12-র পরে যদি থাকে 13 14, সেক্ষেত্রে অবশ্যই রুল 3-তে পড়ে নাই। ওকে, তাহলে কি রুলস 1-এ পড়বে? রুলস 1-এ তো শুধুমাত্র এফ থাকবে, এফ এ 1 আর 2 হইতে পারবে রুলস 1 দিয়ে, তার মানে রুলস 1-ও পড়ে নাই। তার মানে এটা অবভিয়াসলি রুল 2-তে পড়ছে। তাহলে 2-তে পড়েছে মানে 2-তে তো পসিবল 10 আছে, তাহলে 10 অলরেডি আছে। পি এস 14 যদি বানাইতে হয়, তাহলে আমার কি করা লাগবে? ডি অবভিয়াসলি আগেই বাদ, কারণ ডি এর তো কোনো রুলস, 2 নম্বরে কি কোনো ডি আছে? ডি নাই, তার মানে 2 নম্বর রুলসে যেহেতু এই ব্যাপারটা পড়তেছে, সো আমার এখানে ডি পোর্শনটুকু থাকারই দরকার নেই। তাহলে এস আর পি, তো এইটুক নিয়ে তো মাথা ব্যথা নাই। 1s2 2s2 2p6, তাহলে 3s 3pর মধ্যে ইলেকট্রনটা এমন ভাবে আমার সাজাইতে হবে যেন এই দুইটার যোগফল কত হয়? 14 হয়, সাথে 10 যোগ করলে আর কি। ওকে, তাহলে 2p এর পরে কই যাবে? অবভিয়াসলি 3s এ যাবে, তাহলে 3s ফিল আপ হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 10 পাইছো তুমি, এস এর মানও 2 বসায় দিছো, পি এর মান কত হবে? 2 2 10 11 12 13 14, এই যে দেখো আমাদের কি হলো? গ্রুপ হচ্ছে 14 হয়ে গেল। প্যারা প্যারা লাগতেছে ব্যাপারটা? প্যারা লাগতেছে? প্যারা লাগে যাবে না, মানে হচ্ছে গ্রুপ যেহেতু 14, তো গ্রুপ যেহেতু 14, তার মানে অবশ্যই সেটা রোলস 2 তে পড়ছে। রোলস 2 মানে এস প্লাস পি প্লাস 10, তাহলে 10 তো অলরেডি আছে, আর 4 হলেই 14 হবে। তাহলে এস এ তো দুইটা আগে প্রবেশ করে যাবে, প্রবেশ করে ফেলবে, তারপর পিতে প্রবেশ করবে। তারপর এসেও তুমি 2টা বসাই দিছো, তাহলে পিতে আর কয়টা বসাইলে 14 হচ্ছে? 2টা। 2 আর 2 4 আর 10 14। সো এটাই হচ্ছে আমার এক্স এর ইলেকট্রন বিন্যাস। দেখো পর্যায় মিলছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তাহলে পর্যায় 3, গ্রুপ যদি 14 হয়, তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? 6 7 8 9 10 11 12, আচ্ছা ইলেকট্রন আছে হচ্ছে 14টা। ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন দেখো 14টাই আছে। দেখো ইলেকট্রনটা কিন্তু আবার গ্রুপের সাথে তাল মেলায় ফেলো না, ঠিক আছে? গ্রুপের 14 আর ইলেকট্রনের 14 কিন্তু এক জিনিস না। সো ইলেকট্রন যেহেতু তুমি 14টা পাইছো, তো 14 ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম কি? 14 ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম হচ্ছে সিলিকন। 14 ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম হচ্ছে সিলিকন। ওকে, হ্যাঁ, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন, সিলিকন। তাহলে এই সিলিকনই হচ্ছে আমাদের পর্যায় 3 এবং গ্রুপ 14 এর মৌল। বুঝতে পারছো? তো আরেকটা যদি দিতাম, মনে করো আমি বললাম পর্যায় 3 গ্রুপ হচ্ছে 16, এবার তাহলে কি হইতো বলতো? পর্যায় 3 গ্রুপ যদি 16 দিতাম, এই ক্ষেত্রে কি হইতো? তো এই পর্যন্ত তো প্যারা নাই, 2 2 4 6 10, এই পর্যন্ত প্যারা নাই। 3s2 এই পর্যন্ত প্যারা নাই। তাহলে এটা যেহেতু রোলস 2 তেই পড়েছে, তাহলে পি এর ভ্যালু এবার কত হইতো? 4 হইতো, কারণ 4 আর 2 6, এটার সাথে 10 যোগ করলেই কত হয়ে যাবে? এটার সাথে 10 যোগ করলেই হয়ে যাচ্ছে আমার 16। এই ক্ষেত্রে আমার ইলেকট্রন কত হলো? 4 আর 2 6 6 12 13 14 15 16, সো এটার ক্ষেত্রে 16। তো 16 হইলে কি হবে? সালফার। 16 হইলে এক্স মৌলটার নাম কি? সালফার। তো এইভাবে যদি তোমাকে মৌল দেওয়া থাকে, সেটারও তুমি চাইলে অবস্থান নির্ণয় করতে পারবা ইলেকট্রন বিন্যাস করে এই 3টা রুলস অ্যাপ্লাই করে। যদি গ্রুপ আর পর্যায় থাকে, সেক্ষেত্রে তুমি এই 3টা রুলস অ্যাপ্লাই করে ওই গ্রুপ পর্যায় থেকে হচ্ছে তুমি ওই মৌলটা আইডেন্টিফাই করতে পারবা। ওকে, এটাই হচ্ছে আমাদের মৌলের অবস্থান নির্ণয়ের পড়াশোনা। একটু বুঝছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তাহলে এই পার্টটা মুছে দিলাম। তারপর আসো এই যে এই পার্টটা আই। হ্যাঁ, আই। আই কিন্তু 3টা জিনিস একসাথে করবো আমরা: আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, কয়টা পার্ট একসাথে করব? আয়নীকরণ শক্তি,
তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইতে ইলেকট্রন না, তাহলে ইলেকট্রন আসক্তি। আর পড়বো হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মকতা। কি পড়বো? তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, এই তিনটার প্রথম অক্ষর দিয়েই আমি বানাইছি হচ্ছে আইত। ওকে, তাহলে দেখো এই তিনটার যদি প্রথম অক্ষর দিয়ে আইত হয়, তাহলে তিনটার সংখ্যাটা একটু দেই। আয়নীকরণ শক্তি হচ্ছে, মনে রাখবা, গ্যাসীয় অবস্থায় কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে একে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, ওকে। তারপর ইলেকট্রন শক্তি। ইলেকট্রন শক্তি হচ্ছে অসীম হতে এক মোল ইলেকট্রনকে কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে এনে স্থাপন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলসমূহের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তো এই দুইটা জিনিস একটা আরেকটা উল্টা বুঝতেছো, বাট তড়িৎ ঋণাত্মকতারা সমযোজী বন্ধনের ক্ষেত্রে ম্যাটার করে। ওকে, তো এইবার আসো এই তিনটা জিনিস কেন আমরা একসাথে পড়তেছি। এই তিনটা জিনিস পড়ার টাইমে একটু মনে রাখবা, আমি যতবার গ্রুপে কথা উচ্চারণ করব, কোন কথা উচ্চারণ করব? গ্রুপ কথা উচ্চারণ করব। এই গ্রুপ কথার মানে হচ্ছে উপর থেকে নিচে। গ্রুপ কথার মানে কি? উপর থেকে নিচে। আর আমি যতবার পর্যায় কথাটা উচ্চারণ করব, পর্যায় কথার মানে হচ্ছে বাম থেকে ডানে। গ্রুপ কথার মানে কি? উপর থেকে নিচে। আর পর্যায় কথার মানে কি? পর্যায় কথার মানে হচ্ছে বাম থেকে ডানে। হ্যাঁ, তো বলতো, আমি মনে মনে বলতেছি যে সে গ্রুপে যাচ্ছে, তার মানে সে কই যাচ্ছে? উপর থেকে নিচে যাচ্ছে। সে পর্যায়ে যাচ্ছে, সে পর্যায়ে যাচ্ছে মানে কই? সে বাম থেকে ডানে যাচ্ছে। তার মানে বাঁধন ভাই বলতেছে গ্রুপ, তুমি কানে কি শুনতেছো? উপর থেকে নিচে। বাঁধন ভাই বলতেছে পর্যায়, তুমি কানে কি শুনতেছো? বাম থেকে ডানে। ওকে, ওকে। তো এবার আসো আমরা এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, অ্যাপ্লাই করার ট্রাই করি। তো এই যে আয়নীকরণ শক্তি, মনে রাখবা গ্রুপে কমে, এই তিনটাই এই জন্য একসাথে করতেছি। এই যে আইথ, এই আইথ হচ্ছে গ্রুপে কমে পর্যায়ে বাড়ে, একই আর কি, একই। হ্যাঁ, একই। এই তিনটাই হচ্ছে একই গ্রুপে কমে একই পর্যায়ে বাড়ে। তাহলে এই কথাটা আমি লিখলাম গ্রুপে কমে পর্যায়ে বাড়ে, তুমি কানে কি শুনছো বলো তো? একটু কমেন্টে লিখে ফেলো, তুমি কানে শুনছো একই গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে, ইলেকট্রন শক্তি কমে, তড়িৎ ঋণাত্মকতাও কমে, এবং একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা তিনটাই হচ্ছে বাড়ে। ওকে, তাইলে আসো, সবই যখন বুঝে গেছো, তোমার এখন যদি আমি কোশ্চেন লিখতে বলি, বললাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর আয়নীকরণ শক্তি ক্রম লিখো। শুধু আয়নীকরণ শক্তি নাকি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, যাই চাক না কেন, এই তিনটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেমই হবে। অ্যান্সার কি হবে? অবভিয়াসলি সেম হবে। তাহলে অ্যান্সার যদি সেম হয় তাহলে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে? সোডিয়াম কই আছে? এই যে এখানে 3 নম্বর পর্যায়ের প্রথম মৌলই হচ্ছে সোডিয়াম। তারপর কি আছে? ম্যাগনেসিয়াম। তারপর কি আছে? অ্যালুমিনিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম। ভাই এইগুলো কিন্তু মনে রাখার অনেক নিনজা টেকনিক টেকনিক আছে, বুঝছো? যে হচ্ছে কিভাবে পর্যায় মনে রাখবো, কিভাবে গ্রুপ মনে রাখবো। এই ছন্দ টন্দ এত কিছু বলি না, জন্য ভাই বোনাদের ভাইয়া খারাপ পড়াইতেছে। হ্যাঁ, তোমরা যদি এসএসসি 26 কালকে পিটিএস দিবা, ভাই পরীক্ষার আগে কিন্তু তোমার ছন্দ পড়ার সময় না। বুঝতে পারছো আমার কথা? এখন তোমার বেসিকটা জাস্ট বুঝে কি করা লাগবে? কোয়েশ্চেন প্র্যাকটিস করা লাগবে, কালকে পরীক্ষার খাতায় গিয়ে লেখা লাগবে। ওকে, ছন্দ টন্দ এখন আর পড়ার সময় নেই। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মানে তুমি যদি নাও বুঝো, যারা 3 নম্বর পর্যায়ে আছে, যদি নাও বুঝো, ইনকেস আমি ধরে নিলাম, যদিও এটার ইলেকট্রন বিন্যাস করলেই বোঝা যায়, বাট ইনকেস যদি আমি ধরে নিলাম নাও বুঝো, তাহলে তুমি নিশ্চয়ই পরমাণু শিখছো, মুখস্থ করছো প্রথম 30টা। তাহলে 30টা কেমনে মুখস্থ করছো? 10 নাম্বার কি মুখস্থ করছো? নিয়ন। 11 নাম্বার কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তার মানে একই সিরিয়ালে তুমি মুখস্থ করছো এবং তুমি পর্যায় ওয়াইজই মুখস্থ করছো। তার মানে নাম শুনেই বুঝতেছো এরা হচ্ছে একই পর্যায়ে অবস্থান করছে। ওকে, আর যদি পর্যায় সারণীটা একটু ভালো মতো মনে রাখতে পারো তাহলে তো জানোই যারা 3 নম্বর পর্যায়ে আছে। পর্যায় সারণীও মনে রাখার টেকনিক আছে, বুঝছো? যদি মনে না থাকে, আমি যখন একদমই এই পুরো চ্যাপ্টারের প্লে লিস্টটা করবো, তখন তো আমি একদম সব বেসিক একদম জিরো থেকে পড়াবো আর কি। তাহলে এরা যেহেতু একই পর্যায়ে আছে, তাহলে একই পর্যায়ে থাকলে কি হবে? বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে আছে, কিন্তু এরা কিন্তু একই গ্রুপে নেই, ওরা আছে একই পর্যায়ে। তাহলে একই পর্যায়ে কি হবে? আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়।
তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেলে একই পর্যায়ে মানে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, তাহলে বাম থেকে সবার ডানে কে আছে? অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে অ্যালুমিনিয়ামের, তারপর হবে ম্যাগনেসিয়ামের, তারপর হবে সোডিয়ামের। বুঝছো? এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে সেম এটার ক্ষেত্রে যদি আয়নীকরণ শক্তির মান চাইতো সেমই কিন্তু হইতো, বা সরি ইলেকট্রন শক্তির মান চাইলে অ্যান্সার কিন্তু সেমই হইতো। বুঝছো? এবার আসো আমরা একই গ্রুপে আছে এমন একটা একটু করা ট্রাই করি। আমি তো বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর ইলেকট্রন শক্তির ক্রম নির্ণয় করো। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ওরা যে একই গ্রুপে আছে এটা তুমি কেমনে বুঝবা? এটা তুমি বুঝবা না, তুমি তো ছোট মানুষ। দেখো গ্রুপ মুখস্থ করার জন্য নিশ্চয়ই যে যে স্যারের কাছেই পড়ছো না কেন প্রত্যেকটা স্যারই এগুলো পড়ানোর কথা, যে গ্রুপের জন্য ওই যে তোমার ছন্দ লিখে দিছিল, জাদু শিখাইছিল ক্লাস 9-এ থাকতে। 1 নাম্বার গ্রুপের লিগে কি হাইলি নাকি রুবি শেষে ফেলেছে, 2 নাম্বার 2 নাম্বার গ্রুপ কি বিরিয়ানি মুগলাই খাবার সরিয়ে বাটিতে রাখো, তারপর 3-4 আর শিখায় না, একবার 13 নাম্বার চলে গেছে, বউ এলো গেলো ইন্ডিয়া থেকে 14 নাম্বার চলে গেছে। হ্যাঁ, তো এই যে দেখো লিনাকে রুবি শেষে ফেলছে, এটা কয় নাম্বার শিখছিলা? প্রথমেই শিখছিলা, এবং প্রথমে এটা কি ছিল? একই গ্রুপে ছিল। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কি আছে? একই গ্রুপে আছে। এরা কই আছে? একই গ্রুপে আছে। সো একই গ্রুপে যেহেতু আছে, তোমার যেহেতু এগুলা দেখেই মনে পড়ে গেছে এগুলো তো ছন্দের সাথে মিলতেছে, তুমি যে মৌলগুলো থাকবে প্রথমে ছন্দের সাথে মিলাবা। তোমার তোমার যে ছন্দ, যে স্যারের কাছে ছন্দ শিখছো ওই ছন্দের সাথে যদি মিলে তাহলে তো গ্রুপ ওয়াইজ মিলে গেল। আর যদি ছন্দের সাথে না মিলে তার মানে তোমার এটার মধ্যে ঝামেলা আছে। দেখবা তুমি এরা পর্যায় ওয়াইজ মিলছে কিনা। যদি গ্রুপ ওয়াইজও না মিলে, পর্যায় ওয়াইজও না মিলে, সেক্ষেত্রে আমরা একটা টেকনিক দেখা দিচ্ছি একটু পরে। ওকে? তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা যেহেতু একই গ্রুপের মৌল, সো একই গ্রুপের ক্ষেত্রে কি হয়? গ্রুপ কই? একই গ্রুপে কমে। আর গ্রুপে কমে এই কথা মানে কি? আমি বলতেছি গ্রুপে কমে, তুমি কানে কি শুনতেছো? উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে। তাহলে উপর থেকে যদি নিচে কমে তাহলে এখানে সবচেয়ে বেশি কার? লিথিয়ামের, তারপর সোডিয়ামের, তারপর হচ্ছে পটাশিয়াম। বুঝতে পেরেছো? তো এটাই ছিল হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতার কোয়েশ্চেন। এবার আসো একই পর্যায়ে আসলে তো তুমি পারবা, অনেক ভালো শিখছো। একই গ্রুপে আসলেও তুমি পারবা, অনেক ভালো শিখছো। স্যাররা তো আরো ঝামেলা করবে। স্যাররা কি করবে জানো? এমন মৌল দিবে গ্রুপের সাথেও মিলবে না, পর্যায়ের সাথেও মিলবে না। তাহলে তুমি কি করবা? হুম? মনে করো এমন মৌল দিল গ্রুপের সাথে মিললো না, পর্যায়ের সাথে মিললো না। মনে করো এরকম দিয়ে দিল ক্যালসিয়াম, তারপর ফ্লোরিন, তারপর দিয়ে দিল সোডিয়াম, তারপর দিয়ে দিল ক্লোরিন, হ্যাঁ, তারপর দিয়ে দিল হচ্ছে পটাশিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এরকম দিয়ে দিল। বললো এদের আয়নীকরণ শক্তির মান, বললো এদের আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো। তখন তোমার আসলে হাতে কোনো কিছুই করার নাই, তোমার একটু ওই যে ইয়াটা আছে পর্যায় সারণীটা, এটা একটু ইমাজিন করা লাগবেই। হ্যাঁ, তো এটা একটু চোখে চোখে ভাষা লাগবেই, একদমই এক্স্যাক্টলি তুমি মনে রাখতে পারবে না, চোখে চোখে ভাষা লাগবেই। হ্যাঁ, চোখে চোখে না ভাসলেও এটা সলভ করা যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটা মৌলের আসলে আইডেন্টিফাই করে নেওয়া এটা হচ্ছে খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ওই জিনিসটা একটু মাথায় সেট করে রাখা লাগবে। যেমন হচ্ছে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম চলো প্রথম থেকে কাজ করি আমরা। ক্যালসিয়াম কই আছে? একটু মাথাটা ঘামাতো ভাইয়া, ক্যালসিয়ামটা কোথায় আছে, কোথায় আছে? তাহলে এই যে শিখছিলা বিরানি মোগলাই খাবার সরিয়ে, তাহলে খাবার মানে ক্যালসিয়াম। তাহলে বিরানি, বিরানি মোগলাই খাবার এই জায়গায় আছে ক্যালসিয়াম। আর গ্রুপ 2 কিন্তু 2 নাম্বার পর্যায় থেকে শুরু হয়। সো 2, 3, 4, 4 নাম্বার আছে হচ্ছে, 4 নাম্বার পর্যায়ে আছে হচ্ছে ক্যালসিয়াম। 4 নাম্বার পর্যায়ে কি আছে? ক্যালসিয়াম। 2 নাম্বার গ্রুপে 4 নাম্বার পর্যায়ে ক্যালসিয়াম আছে, গেল। তারপর ফ্লোরিন, ফ্লোরিন কই আছে? পৃথিবীর সবাই জানে 17 নাম্বার গ্রুপে। ঠিক আছে? 17 নাম্বার গ্রুপে কি আছে? ফ্লোরিন আছে। তাহলে ফ্লোরিন হচ্ছে কত? 9, 9 হলে এটা কয় নাম্বার পর্যায়ে আছে? এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে আছে। ঠিক আছে? তাহলে এটা ধরলাম আমি, ধরো 17 দিলাম। তাহলে এই জায়গায় আছে হচ্ছে ফ্লোরিন, এই জায়গায় কি আছে? ফ্লোরিন। ফ্লোরিন যে 2 নাম্বার পর্যায়ে, যদি তোমার মনে না থাকে ফ্লোরিন কত? 9 না? তাহলে 2 আর 7 1 2, 2 নাম্বার পর্যায়ে আছে হচ্ছে ফ্লোরিন। তারপর সোডিয়াম, সোডিয়াম কয় নাম্বার আছে? 3 নাম্বার পর্যায়ে আছে অবভিয়াসলি সোডিয়াম, কারণ সোডিয়াম কত? 11। তাহলে সোডিয়াম যদি 11 হয় তাহলে 2 8 1 1 2 3 কত পর্যন্ত গেছে? 3। সোডিয়াম আছে হচ্ছে 3 নাম্বার পর্যায়ে। 3 নাম্বার পর্যায়ে মানে এটা। আর সোডিয়াম কত নাম্বার গ্রুপে আছে? লি না কে, লি না কে 1 নাম্বার গ্রুপে আছে। লি না কে মানে হাই লি না। তাহলে এই যে দেখো 1 নাম্বার গ্রুপে আছে হচ্ছে, 1 নাম্বার গ্রুপ তো আরো উপরে হবে, 1 নাম্বার গ্রুপে আছে হচ্ছে সোডিয়াম। ওকে?
গেল। তারপর হচ্ছে ক্লোরিন, এই যে বুঝে গেছো ফ্লোরিনের নিচের এক্সাক্ট নিচের মৌলটাই হবে হচ্ছে ক্লোরিন, সোডিয়ামের বরাবর যেটা সেটা ক্লোরিন। তারপর পটাশিয়াম, বিরানি মুগলাই খাবার সরিয়ে, এখানে নাই লি না কে, এই যে দেখো সোডিয়ামের পরেই এক্স্যাক্টলি হচ্ছে পটাশিয়াম, সোডিয়ামের পরে কি পটাশিয়াম। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, বিরানি মুগলাই খাবার, তাহলে খাবারের উপরে কি হবে ম্যাগনেসিয়াম। তাহলে দেখো তো আমাদের ঘটনাটা ঘটলো নাকি ঘটে নাই। তাহলে দেখছো আমরা কিন্তু ইমাজিন করে করে মোটামুটি একটা সেট করে ফেলছি, বুঝছো। তাহলে এটাই হচ্ছে পর্যায় সারণী, তুমি নিজে বানায় ফেলছো। এবার কি করবা বলছে আয়নীকরণ শক্তি ক্রম। এবার আসো আমি এই জিনিসটার মধ্যে একটু কমন নেওয়ার ট্রাই করি। বলছি গ্রুপে কমে পর্যায়ে বাড়ে, তাহলে গ্রুপে কমে মানে কি, গ্রুপ একই গ্রুপে উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে, তার মানে নিচে কম উপরে কি বেশি, উপর থেকে নিচে কমতেছে, বেশি থেকে আস্তে আস্তে কমতেছে। আর পর্যায়ে বাড়ে, বাড়ে মানে কি বাম থেকে ডানে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে, পর্যায়ে বাড়ে মানে বাম থেকে ডানে বাড়ে, তার মানে ডানে হচ্ছে বেশি আর বামে হচ্ছে কম। এবার বেশি কথাটা যদি তুমি কমন নেও, তুমি কি বুঝো নাই আল্লাহ যাইতেছে, বললাম গ্রুপে কমে মানে উপর থেকে নিচে কমে, তার মানে উপরে বেশি, আর পর্যায়ে বাড়ে মানে বাম থেকে ডানে বাড়ে, তার মানে ডানে বেশি। মানে বেশি কথাটা যদি কমন নেও আলটিমেটলি সবচেয়ে বেশি কোথায় হবে, সবার উপরে সবার ডানে যে, সবার উপরে সবার ডানে যে তার আইত সবচেয়ে কি হবে বেশি হবে, সবার উপরে সবার ডানে যে তার আইত কি হবে সবচেয়ে বেশি হবে। তাহলে এই মৌলগুলোর মধ্যে, এই মৌলগুলোর মধ্যে সবার উপরে সবার ডানে কে আছে, সবার উপরে সবার ডানে কে আছে ফ্লোরিন, সোভিয়াসি এটা আয়নীকরণ শক্তিমান ফ্লোরিনের সবচেয়ে বেশি। তারপর সবার উপরে সবার ডানে কে আছে ক্লোরিন, তাহলে এটার অ্যান্সার হবে ক্লোরিন। তারপর কি হবে ম্যাগনেসিয়াম, তারপর হবে সোডিয়াম, তারপর হবে ক্যালসিয়াম, তারপর হবে পটাশিয়াম। বুঝছো নাকি বুঝো নাই, কারণ সবার উপরে সবার ডানে কে ফ্লোরিন, তো ফ্লোরিন গেল। তারপর সবার উপরে সবার ডানে কে ক্লোরিন, ক্লোরিন গেল। তারপর উপরে কে মানে উপরে কে সোডিয়াম ম্যাগনেসিয়াম, ডানে কে ম্যাগনেসিয়াম গেল, ম্যাগনেসিয়াম। তারপর সোডিয়াম, সোডিয়াম গেল। তারপরে এই দুইটার মধ্যে ডানে কে ক্যালসিয়াম, ক্যালসিয়াম গেল। পটাশিয়াম, পটাশিয়াম গেল। ঠিক আছে, তাহলে বুঝছো এখানে অ্যাকচুয়ালি আমি কি বুঝাইছি। এই লাইনটা থেকে আমি একটা কথা কমন নিয়েছি, সেটা হচ্ছে যে সবার উপরে সবার ডানে তার আয়ত হচ্ছে সবচেয়ে বেশি হবে। তো আমি মৌলগুলা মাথায় সেট করব, মোটামুটি একটা সেটআপে বসাবো। তারপর যে সবার উপরে সবার ডানে যে হবে তার আয়ত সবচেয়ে বেশি, তারপরেরটা আরেকটু কম, তারপরেরটা আরেকটু কম, তারপরেরটা আরেকটু কম, এইভাবে হচ্ছে আমার আগাইতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো একই সাথে হচ্ছে আমরা আইট পড়ে ফেললাম। হ্যাঁ, পরীক্ষায় আসলে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা কিভাবে দিব, 4 নাম্বারের জন্য মানে ঘ নাম্বারে আসলে কতটুকু লিখতে হবে, গ নাম্বারে আসলে কতটুকু লিখতে হবে, এটা আমি একটা সিকিউ সলভ করার সময় দেখাই দিতেছি। ওকে, আচ্ছা এখানে আসো কিছু পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান আসলে একটু মনে রাখা লাগে। এটা একটু কষ্ট করে মনে রাখো। এটা হচ্ছে কি, যেমন হচ্ছে কার্বনের, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবা 2.5, নাইট্রোজেন হচ্ছে 2.8, হাইড্রোজেনের হচ্ছে 2.1, অক্সিজেনের হচ্ছে 3, ফ্লোরিনের হচ্ছে 3.5, ক্লোরিনের হচ্ছে 4। ওকে, এই তড়িৎ ঋণাত্মকতাগুলো একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে। গেল। তারপর আসো, তারপর আসো পারমাণবিক ব্যাসার্ধ। হ্যাঁ বাচ্চারা, তারপর আসো কোথায় যাবো আমরা, পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ অ্যাকচুয়ালি কি জিনিস, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস হতে কোন পরমাণুর সর্বোচ্চ যে দূরত্ব, নিউক্লিয়াস হতে কোন পরমাণুর সর্বোচ্চ যে দূরত্ব, সেটা বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ। ভাই এটা কিন্তু একদমই ওয়ান শট ক্লাস জন্য, মানে একটা চ্যাপ্টার একটা ক্লাসে আমি শেষ করে দিব জন্য তোমার আমি লেখার সময় দিতেছি না, শুধুমাত্র বেসিকটা র্যান্ডম বুঝাই যেতেছি। বাট তুমি আমার যে কোনো একটা প্লে লিস্ট করে দেখো, আমি অ্যাকচুয়ালি বেসিক থেকে যখন পড়াই, জিরো থেকে যখন পড়াই, প্রত্যেকটা কথা তোমাকে দিয়ে আমি নোট করাবো, তোমার অনেক সুন্দর একটা নোট হবে। হ্যাঁ, এটা দিয়ে এই ক্লাসটা দিয়ে শুধু যারা মাত্র দুর্বল আছো, এতদিন পড়ো নাই, কোনো মতে এসএসসি প্রি টেস্টটা কমপ্লিট করো, তারপর দেখবো পড়াশোনা করে বলে আমি এই চ্যাপ্টারে আবার প্লে লিস্ট দিব। এই চ্যাপ্টারের উপর টোটাল 4টা ক্লাস নেই আমি, ঠিক আছে, 4টা ক্লাস এই অধ্যায়টা শেষ করি, সেই জায়গায় ক্লাস নিতেছি একটা, তো বুঝতেছে একটা কম্প্যাক্ট পড়াশোনা হচ্ছে আর কি। সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ মনে রাখবা আইতের উল্টা, পারমাণবিক ব্যাসার্ধ কি হয় আইতের উল্টো হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয় আইতের উল্টো হয়। ওকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি আইতের উল্টো হয়,
তাহলে আইত কি হয়েছিল? আইত হয়েছিল গ্রুপে কমে পর্যায়ে বাড়ে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ হবে গ্রুপে বাড়ে, গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। গ্রুপে মানে একই গ্রুপে উপর থেকে নিচে বাড়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে কমে। ওকে, তাহলে আগের বারের যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম ওই এক্সাম্পল গুলো যদি আমি এবার পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে দিতাম, সেক্ষেত্রে কি হইতো? আগের যে অ্যান্সার হয়েছিল এটা টোটালি উল্টা অ্যান্সার হইতো। টোটালি কি অ্যান্সার হইতো? উল্টা অ্যান্সার হইতো। বুঝতে পারছো কথা? এরপরে আসো এই জিনিসগুলো আমরা কিভাবে এক্সপ্লেন করব সেটা গিয়ে হচ্ছে আমি ওই সিকিউ সলভের সময় তোমারে বলে দিব। বুঝছো? ওকে, তাও তাও আমি একটু এমসিকিউ এর জন্য একটা কোশ্চেন দেখাই ফেলি। যদি মনে করি এই কোশ্চেনটাই করতো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লিখো। এর কি লিখো? পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লিখো। তাহলে অ্যান্সার কি হইতো? অবভিয়াসলি অ্যান্সার হইতো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম কই আছে? একই পর্যায়ে আছে। তাহলে একই পর্যায়ে থাকলে পর্যায় কি হয়? কমে। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যদি কমে, তাহলে যে বামে আছে এবার সে সবচেয়ে বেশি, আর যে ডানে আছে এবার সে সবচেয়ে কম। ওকে, একই গ্রুপে হইলেও সেম কাহিনী হবে। গ্রুপে হইলে যে নিচে আছে সে বেশি হবে, যে উপরে আছে সে কম হবে। ওকে, এই এই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের পড়াশোনা। তারপরে আসো ধাতব ধাতব ধর্ম। এটা আহামরি কোনো ঘটনা না। মনে রাখবা, যার পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ যত কম তার ধাতব ধর্ম তত কম। একইভাবে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার অধাতব ধর্ম বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার অধাতব ধর্ম কম। ওকে, তারপর সক্রিয়তা। সক্রিয়তাও সেম জিনিস, যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার সক্রিয়তা বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার সক্রিয়তা কম। ওকে, তারপর আসো 74 পৃষ্ঠা। তোমার কাছে যদি সামনে বই থাকে অবভিয়াসলি বইটা একটু ওপেন করো। বই ওপেন করার পর দেখবা 74 পৃষ্ঠায় ক্ষার ধাতু কাকে বলে, মৃৎকার ধাতু কাকে বলে, তারপর হচ্ছে মুদ্রা ধাতু কাকে বলে, কোনগুলা মুদ্রা ধাতু, কোনগুলা গ্রুপ 1 এর মৌলগুলা ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলা মৃৎকার ধাতু, তারপর গ্রুপ 11 এর মৌলগুলা হচ্ছে মুদ্রা ধাতু। ওকে, রঞ্জেনিয়াম বাদে অবভিয়াসলি। তারপরে আসো তুমি অবস্থান্তর মৌল, তারপর ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই ডি ব্লকের যদি 1 থেকে 10 পর্যন্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা বলবো হচ্ছে আমি অবস্থান্তর মৌল। মানে এইগুলা এগুলা হচ্ছে তুমি 74 পৃষ্ঠা থেকে একটু পড়বা, এখান থেকে ক খ আসবে। তারপরে ক খতে সামটাইমস হচ্ছে হাইড্রোজেন কেন 1 নাম্বার পর্যায়ে হলো, মানে 1 নাম্বার গ্রুপে হলো, নিষ্ক্রিয় মৌল হওয়ার সত্ত্বেও কেন 18 নম্বর গ্রুপে হলো না। তাহলে এই যে এই ধরনের কোয়েশ্চেন গুলা, এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমাকে ক খ থেকে আসবে। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চতুর্থ অধ্যায় বা পর্যায় সারণীর একদমই কি টপিকস গুলা। বুঝছো? এই পড়াটা একটা কমপ্লেক্স পড়া, শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র হচ্ছে প্রি টেস্ট স্পেশালিস্টদের জন্য, কালকে যারা এক্সাম দিবা এসএসসি 26 শুধুমাত্র এই ক্লাসটা তাদের জন্য। তো মোটামুটি আমি কি কি বোঝানোর ট্রাই করলাম? অবস্থা নির্ণয় করা শিখাইলাম, আইত একটা কমপ্লিট পড়ানো দিলাম, ব্যাসার্ধ পড়ালাম, ধাতব ধর্ম, সক্রিয়তা, 74 পৃষ্ঠাটা নিজে একটু পড়বা, তাহলে মোটামুটি হয়ে যাবে। এবার আসলে আমরা এই অধ্যায়ের উপরে 4টা থেকে 5টা সিকিউ সলভ করার ট্রাই করি। ওকে, আচ্ছা দেখো সিকিউ এ যাওয়ার আগে আরেকটা জিনিস আমি একটু বলে নেই। সেটা হচ্ছে এই অধ্যায়ের কিছু ব্যতিক্রম ধর্মী জিনিস পড়া লাগে। বুঝছো? এই অধ্যায়ে কিছু ব্যতিক্রম ধর্মী জিনিস পড়া লাগে। একটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, একটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখো কি হবে, তোমারে বলবে নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির ক্রম লিখো। বুঝছো? তাহলে তুমি কি জানো যে আয়নীকরণ শক্তি একটু আগে কি পড়ালাম আমি, যে আইট গ্রুপে কমে পর্যায়ে বাড়ে, মানে একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পাবে। তো তুমি তো জানো যে নাইট্রোজেনের পরে অক্সিজেন আছে, একটা পরমাণু সংখ্যা 7, একটা পরমাণু সংখ্যা 8। তাহলে নাইট্রোজেনের পরে যদি অক্সিজেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওরা কি আছে? একই পর্যায়ে আছে। তো তুমি তো এটাও জানো যে একই পর্যায়ে হচ্ছে কি হয়? একই পর্যায়ে হচ্ছে বৃদ্ধি পায়, একই পর্যায়ে হচ্ছে বৃদ্ধি পায়। তো তুমি স্বভাবতই বলবা যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি, বাট এটা হচ্ছে ভুল। দেখো এটা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে 7 কত হবে? 1s2, 2s2, 2p হচ্ছে 3, আর অক্সিজেনের কত হবে? 8। তাহলে 8 হলে কত হবে? 1s2, 2s2, 2p হচ্ছে 4। এখন একটা আমাদের রুলস আছে এরকম যে অরবিটাল, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পড়া, যে অরবিটাল সমূহ পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। তাহলে তুমি কি জানো পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, অর্ধপূর্ণ মানে কয়টা? 3টা। তাহলে এখানে দেখো পি কি আছে? অর্ধপূর্ণ। বা এখানে কি পি অর্ধপূর্ণ বা পূর্ণ কিছু আছে? নাই।
তাহলে এই অর্ধপূর্ণ থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি প্রয়োজন হবে। এ কারণে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি থাকার কথা থাকলেও এটা ব্যতিক্রম, এবং আলটিমেট অ্যান্সারটা হয় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু খাতায় বলে নাও, এগুলো লিখলেই এবং এই ইলেকট্রন বিন্যাসটা করে দিলেই হয়ে যাবে। সেম সেম হচ্ছে বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রেও সেম সেম এক্সপ্লেনেশন ফর বেরিলিয়াম এন্ড বোরন। ওকে, তো আয়নীকরণের ব্যতিক্রম গেল, তারপরে আসো আরেকটা ব্যতিক্রম করা লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আরেকটা ব্যতিক্রম কার পড়বো আমরা? ইলেকট্রন আসক্তি। সো ইউজুয়ালি ইলেকট্রন আসক্তি নিয়ে এতক্ষণ কি নিয়ে পড়াশোনা করলো তুমি? যে গ্রুপে কমে এবং পর্যায়ে হচ্ছে বাড়ে। এবার যদি তোমাকে কোয়েশ্চেন করে যে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিনের ক্রম লিখো, কিসের ক্রম? ইলেকট্রন আসক্তির ক্রম। তো ফ্লোরিন কোথায় আছে? এখানে ফ্লোরিন, এর নিচেই হচ্ছে ক্লোরিন। তুমি কি জানো ইলেকট্রন আসক্তি একই গ্রুপে কমে, তার মানে উপরে বেশি নিচে কম, তার মানে ইউজুয়ালি হওয়ার কথা ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম, এরকমই তো হওয়ার কথা। বাট দেখো, আমি যদি এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ফ্লোরিন কত? 9, 9 হলে কত হবে? 2 7। ক্লোরিন কত? 17, 17 হলে কত হবে? 2 8 7। ওকে, তাহলে এবার যদি আমি দুইটারই ডায়াগ্রাম আঁকাই, তাহলে ফ্লোরিন 2 আর হচ্ছে 7, 1 2 3 4 5 6 7। ক্লোরিন কত? 2, আচ্ছা দুইটা এভাবে দেয় না, 2 8 আর হচ্ছে 7। অনেক ভালো আঁকতে পারো আমি জানি। সো এই যে আঁকলাম, এবার দেখো ফ্লোরিনের 2 নাম্বার কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ক্লোরিনের 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। ফাইন, এবার চলো একটা গল্প শোনা যাক। মনে করো তুমি একটা এলাকায় গেছো, বুঝছো? তো এই এলাকায় যে একটা মোড়ে দাঁড়াইছো, দাঁড়ায় চা খাইতেছো এবং ফিল করতেছো যে একই এলাকায় তোমার খালার বাড়ি এবং তোমার হচ্ছে ফুফুর বাসা। ওকে, তো তুমি ভাবতেছো, চা খেতে খেতে ভাবতেছো যে তুমি তোমার খালার বাসায় যাবা নাকি হচ্ছে ফুফুর বাসায় যাবা, বুঝছো? সো ভাবতে ভাবতেই তুমি হচ্ছে মানে কনফিউজ যে কই যাবা। তো আবার তুমি একবার ভাবতেছো আচ্ছা খালার বাসা, একটু ফিল করো যে তোমার খালার বাসাটা হচ্ছে টিন শেডের আর কি, মানে একটু নর্মালি আর কি, নর্মাল বাসা। আর ফুফুর বাসা মনে করো ব্যাপক পশ, বুঝছো? মানে পুরো অ্যাপার্টমেন্ট, অনেক সুন্দর, হ্যাঁ, এসি আছে, বাথটেব আছে, ওয়াইফাই আছে, সব অ্যাভেলেবল। ওকে, তুমি কই যাবা? কি ফুফুর বাসায় যাবা নাকি খালার বাসায় যাবা? খালার বাসায় গেলে মনে করো ঠিকঠাক মতো গোসল করা যায় না, পুকুরে গোসল করতে হয় বা নদীতে গোসল করতে হয়। আর ফুফুর বাসায় গেলে বাথটবের মধ্যে ফুল টুল দিয়ে তুমি গোসল করতে পারবা, আরে মাথা নষ্ট পুরা, বুঝছো? তাহলে তুমি অবভিয়াসলি কোথায় যাবা? বুঝছো না? কমেন্টে জানাই দাও। আমি হলে ফুফুর বাসায় যেতাম আর কি, ঠিক আছে? ইলেকট্রনও সেম কাজ করে, বুঝছো? ফেসিলিটি বেশি তো। সো আমি হলে অবভিয়াসলি ফুফুর বাসায় যেতাম। ইলেকট্রন এখানে সেম কাজটাই করে। ইলেকট্রন কি কাজটা করে দেখো। সো আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তির কাজ কি? অসীমতে ইলেকট্রন এসে প্রবেশ করবে। তাহলে প্রবেশ যদি করে, তাহলে ফ্লোরিনেও 7টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে, ক্লোরিনেও 7টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে। বাট জায়গা কোন জায়গায় বেশি? অবশ্যই ক্লোরিনের, দেখতেছো গোল্লাটা বড়, গোল্লা যেহেতু বড় তার মানে এখানে পরিধি বেশি, পরিধি যেহেতু বেশি তার মানে স্পেস বেশি। ওই যে ফুফুর বাসার কি যে 5 তলা পুরো স্পেস, মনে করো হাত পা ছড়াই দিয়ে তুমি শুইতে পারবা, রিল্যাক্সে গোসল করতে পারবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? এই জন্য হচ্ছে ইলেকট্রন কি করে, ইলেকট্রন হচ্ছে ফ্লোরিনে প্রবেশ করার কথা থাকলেও ইলেকট্রন ক্লোরিনে আগে প্রবেশ করে, ফ্লোরিনে হচ্ছে পরে প্রবেশ করে। এই জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা থাকলেও এটা ব্যতিক্রম ধর্মিতা দেখায় এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়ে যায়। এবার আসো যে ভাই আপনি তো অনেক সুন্দর গল্প বললেন, পরীক্ষার খাতায় খালা ফুফু লিখলে তো স্যারে থাবড়াবে। ঠিক আছে, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। পরীক্ষার খাতায় এই খালা ফুফুর কথা লিখে ফেললে কেমিস্ট্রি পরীক্ষা দিতে গিয়ে স্যারে তোমারও থাবড়াবে, আমারও খুঁজে নিয়ে যেতে পারে। বুঝতে পারছো কথা? সো এটা করা যাবে না। তাহলে কি লিখতে হবে? তুমি এটা সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা যে ফ্লোরিন এবং ক্লোরিনের লাস্ট কক্ষপথে 7টি করে ইলেকট্রন বিদ্যমান, কিন্তু ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে, ক্লোরিনের পরিধি বেশি হয়। ক্লোরিনের পরিধি বেশি হওয়ার কারণে সেখানে ইলেকট্রনের ঘনত্ব কি থাকে? কম থাকে। কারণ বেশি জায়গার মধ্যে 7টা ইলেকট্রন, এখানে কম জায়গার মধ্যে 7টা ইলেকট্রন, তাহলে এনে গ্যাদারিং বেশি, এনে অবভিয়াসলি ঘনত্বটা কম থাকে। মানে বেশি জায়গার মধ্যে কম ইলেকট্রন থাকার কারণে এখানে অনেকগুলো ফাঁকা স্থান থাকে, বুঝছো? ওকে, এই কারণে নতুন ইলেকট্রন ইজিলি এসে ক্লোরিনে প্রবেশ করতে পারে। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হয়। এই যে সুন্দর 4-5টা কথা লিখে দিছো না, তোমার 2 নাম্বার দিয়ে দিবে, 2 এ 2 দিয়ে দিবে। আর এই যে আগের যে গল্প খালা পুকুর, এই গল্প যদি পরীক্ষার খাতায় লিখো তাহলে তোমারও থাবড়াবে,
আমারও ধরে নেওয়া যেতে পারে টিচারে, বুঝছো? সো এটা করা যাবে না, মনে থাকবে? ওকে, তারপর আসো আমরা এবার সিকিউতে চলে যাব। ওকে, দেখো হচ্ছে সিকিউ, আমি হচ্ছে এক নাম্বার সিকিউ দেখবো, এটা তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024 আসছিল। এর মধ্যে থেকে 4টা সিকিউ করলেই হয়। হ্যাঁ, অবস্থান নির্ণয় করা, ব্যাসার্ধের ক্রম, আয়নীকরণ শক্তি ক্রম, ইলেকট্রন শক্তি, পরিক্রিয়ান্তকতা আর সক্রিয়তা। ওকে, এই কয়টা সিকিউ সলভ করলেই হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখো কি বলছে, ওয়াই মূলের অবস্থান। তাহলে ওয়াই মূলের অবস্থান কি? ওয়াই মূল কি? ওয়াই মূলের প্রোটন দেওয়া আছে 12টা। আচ্ছা যাই হোক, একদম খাতায় কিভাবে তুমি লিখবা সেটা আমি বলে দিই। তো এটা মনে করো তোমার পরীক্ষার খাতা, অবভিয়াসলি তোমার নাম টাম লিখবা, নাম, রোল, স্কুলের নাম, ওর যা যা লিখা লাগে। তারপর তুমি মনে করো খাতা মার্জিন করছো, এই যে দেখো খাতা মার্জিন কি করলো, এটা খাতার মার্জিন। একবারে খাতার কোন পৃষ্ঠায় কতটা লাইন লিখবা আমি সেটাও দেখা দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি কি করলা, খাতার মার্জিন করলা, মনে করো লিখলা 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর। ওকে, তাহলে এটা দিয়ে কখ তো লিখলা, কখটা আমি দিলাম না, ঠিক আছে? আমি শুধু গঘটা সলভ করে দিচ্ছি, কখটা জাস্ট পড়ে নিলেই তুমি পারবা। তো হচ্ছে তুমি কি দিবা, কখ তো এক পৃষ্ঠার মধ্যে কখ তুমি কমপ্লিট করলা, এই যে এক পৃষ্ঠার মধ্যে কখ কিন্তু কমপ্লিট। তো পরের পৃষ্ঠায় যাবা তুমি, হ্যাঁ, পরের পৃষ্ঠায় যেয়ে কি লিখলা, গ। পরের পৃষ্ঠায় যেয়ে কি লিখলা, গ। তখন তো আর 1 নং প্রশ্ন তো থাকবে না, এটা তো 1 নম্বরে। এই যে মনে করো এটা প্রথম পৃষ্ঠা, এই যে তুমি ক লিখলা এখানে 2 লাইন, তারপর এখানে খ লিখলা 1 2 3 4, 4 5 লাইন লিখলা, তাহলে তোমার প্রথম পৃষ্ঠা শেষ। তারপর তুমি এবার কই গেলা, পরের পৃষ্ঠায় গেলা, হ্যাঁ, পরের পৃষ্ঠায় গেলা। তো পরের পৃষ্ঠায় যে তুমি কি লিখবা, লিখবা গ। পরের পৃষ্ঠায় যে তুমি কি লিখবা, গ। তো ফুল একটা নতুন পেজে গ লিখতেছি। বলছে ওয়াই মূলের অবস্থান নির্ণয় করো। তাহলে তুমি প্রথম কথাটা লিখবা, একদম ডট দিয়ে লিখবা যে উদ্দীপকের উদ্দীপকের ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ ওয়াই মৌলটি হলো ম্যাগনেসিয়াম। তারপর লিখবা যে ম্যাগনেসিয়ামের অবস্থান নিচে ব্যাখ্যা করা হলো। ওকে, তাহলে তুমি ম্যাগনেসিয়াম দিবা, দিয়ে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6 3s2, এটা কি 12টা ইলেকট্রন বিন্যাস করলা। ওকে, তারপর বলবা যে আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ যে কক্ষপথ থাকে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, ওই কক্ষপথ সংখ্যাকেই বলা হয় হচ্ছে, মানে ওই কক্ষপথ সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায়। তার মানে বলবা এখানে ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে 3। এরপরে আবার বলবা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কোন মৌলের শেষ কক্ষপথে s অরবিটাল থাকলে s এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা, অর্থাৎ তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। লাস্টে বলে দিবা পর্যায় 3, গ্রুপ হচ্ছে 2। এই, এটা হচ্ছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, যাই হোক এই 1 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে কি। তো তোমার 3 মার্কস দিয়ে দিবে, টাইম শেষ। ওকে, তারপরে আসো ঘ নাম্বারটা। তাহলে ঘ নাম্বারটা তুমি কিভাবে সলভ করবে, আবার মনে করো খাতা, আবার মনে করো একটা পেজ, র্যান্ডম পেজ। তাহলে ঘ নাম্বার কি হবে, বলছে এক্স ওয়াই জেড এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লিখো। তাহলে এক্স ওয়াই জেড তুমি প্রথমেই ফোঁটা দিয়ে লিখবা যে উদ্দীপকের এক্স ওয়াই জেড এর প্রোটন সংখ্যা হলো 11, যথাক্রমে 11 12 13, অর্থাৎ এক্স ওয়াই জেড মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করা হলো। ওকে, তারপরে প্রথমে তুমি লিখবা পারমাণবিক ব্যাসার্ধ, ফোঁটা দিয়া পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞাটা লিখবা। কোন মৌলের নিউক্লিয়াস হতে সর্বোচ্চ কক্ষপথ পর্যন্ত দূরত্বকে বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তারপর বলবা যে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয় ঘটনা, একই মৌলের, মানে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে একই গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এবং একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 3টি মৌলই পর্যায় 3 এর মৌল, অর্থাৎ ওরা একই পর্যায়ে রয়েছে। এ কারণে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে, তারপর ম্যাগনেসিয়ামের, এবং সবচেয়ে বেশি হবে সোডিয়ামের। কারণ তুমি কি জানো যে একই পর্যায়ে বাম থেকে ডানে হ্রাস পায় পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, ওকে, তো এটা হচ্ছে একটা পার্ট এক্সপ্লেনেশনের। তারপরে তুমি চাইলে এটার আরেকটা এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারো। সেটা কি, মনে করো পরের পৃষ্ঠায় গেলা, সেটা হচ্ছে বলবা 3টারই ইলেকট্রন বিন্যাস করবা, মানে ডায়াগ্রাম আঁকাবা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাবা তুমি 2 8 1, ম্যাগনেসিয়ামের পাবা তুমি 2 8 2, অ্যালুমিনিয়ামের পাবা তুমি 2 8 3। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করে 3টা ডায়াগ্রাম আঁকাবা। তাহলে ডায়াগ্রাম আঁকালে কি হবে, এই মনে করো সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটা থাকবে, ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে 2টা থাকবে, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে
তিনটা থাকবে। তারপর বলবা যে আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যেহেতু নিউক্লিয়াসে প্রোটন প্রোটন থাকে মানে পজিটিভ চার্জ থাকে, তো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস একটি মাত্র ইলেকট্রনকে আকর্ষণ করবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটি ইলেকট্রনকে আকর্ষণ করবে শেষ কক্ষপথ হতে, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এবার তুমি বলো সোডিয়াম এক পাশ থেকে ছোট হবে, ম্যাগনেসিয়াম দুই পাশ থেকে ছোট হবে, অ্যালুমিনিয়াম তিন পাশ থেকে ছোট হবে, তাহলে আলটিমেটলি সবচেয়ে ছোট কে হইলো? অ্যালুমিনিয়াম। আর সবচেয়ে বড় কে রইলো? সোডিয়াম। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হবে সোডিয়ামের সবচেয়ে বেশি, তারপর ম্যাগনেসিয়ামের, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের। কেন শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নং সিকিউ এর অ্যান্সার। ওকে, তারপর যাও কোশ্চেন 2, ওটা কই আসছে? চিটাং বোর্ডে 24 আসছে। হ্যাঁ, চিটাং বোর্ডে 24-এ আসছে। তাহলে আবার বলছে ওয়াই এর অবস্থান, তাহলে ওয়াই কি? ওয়াই হচ্ছে কই ওয়াই এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে যে পি দেওয়া আছে 9, তো 9 মানে ফ্লোরিন, ফ্লোরিনের অবস্থান নির্ণয় করতে পারবো না? অবভিয়াসলি করতে পারবো, অবস্থান তো নির্ণয় করে দেখলাম। তারপর একটু ঘ নাম্বার, আবার খাতার মধ্যে এই যে পুরো পৃষ্ঠা নিলাম মার্জিন করা। এবার কিভাবে লিখবো? মৌলগুলোর অবস্থান শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ। হ্যাঁ, ও আচ্ছা, এখানে মনে হয় একটা কথা বলেছিল, এই গ্রাফটা অ্যাকচুয়ালি আয়নীকরণ শক্তির গ্রাফ। এটা কিসের গ্রাফ? আয়নীকরণ শক্তির গ্রাফ। তো এটার আয়নীকরণ শক্তি গ্রাফ যদি হচ্ছে এটা দেওয়া থাকে, বলছে যে উদ্দীপকের অবস্থান বা এই গ্রাফটা শুধুমাত্র ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? তাহলে আয়নীকরণ শক্তির ক্রম বা ইলেকট্রন শক্তির ক্রম বা তড়িৎক্রিয়াত্মকতার ক্রম যদি চায়, তো তিনটাই যদি চায়, তাহলে কোশ্চেনের প্যাটার্নটা, অ্যান্সারের প্যাটার্নটা একই হয়। কিভাবে হয় একটু দেখো। তো তুমি প্রথমেই ফোঁটা দিয়ে লিখবা যে উদ্দীপকের মৌলগুলো হচ্ছে ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে দেওয়া আছে 5, 6, 7, 8, 9। হ্যাঁ, অর্থাৎ মৌলগুলো হলো কার্বন, মৌলগুলো হলো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। ওকে, গেল। নিচে এদের পারমাণবিক ব্যাস, সরি, নিচে এদের আয়নিকীকরণ, আয়নিক মানে আয়নিকরণ শক্তির ক্রম বর্ণনা করা হলো। ওকে, তারপর তুমি আরেকটা ফোঁটা দিয়ে আয়নিকরণ শক্তির সংজ্ঞা লিখবা। হ্যাঁ, যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর বহিঃস্থ শক্তির স্তর হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে একে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তারে বলা হচ্ছে আয়নিকরণ শক্তি। গেল। এবার তুমি কি করবা? এবার বলবা যে আয়নিকরণ শক্তি আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে হ্রাস পায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পায়। বুঝছো? এটা যে কোনো আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, যেটা আসুক এই কথাটা লিখতা। ওকে, তারপরে হচ্ছে এখানে যে ক্রমটা আছে, তো এই ক্রমটা তো দেখি তুমি বুঝতেছো এটা একটা ব্যতিক্রমধর্মী ক্রম, কারণ এখানে অক্সিজেন নাইট্রোজেন আছে, তো এটা তো নরমালি হবে না। বুঝছো? যদি নরমালি হইতো তাহলে তুমি এখানেই ক্রমটা লিখে দিতা, যে অর্থাৎ তাদের ক্রম হবে এরকম। বাট এই কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে এটা লিখতে তো তোমার হচ্ছে না, কারণ এখানে একটা ব্যতিক্রম ধর্মিতা আছে। ওকে, তাহলে যেটুকু লিখছো খাতায় লিখছো। তারপরে এটার আরেকটা পার্ট আছে এক্সপ্লেনেশনের। তুমি বলবা আয়নীকরণ শক্তির মান পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে। যার পারমাণবিক ব্যাসার্ধ যত কম তার আয়নীকরণ শক্তির মান তত বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি তার আয়নীকরণ শক্তির মান তত কম। অর্থাৎ উদ্দীপকের মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম হবে, যদি এটা নরমালি থাকতো ডিরেক্ট ক্রমটা লিখে দিতে, এটাই আনসার কমপ্লিট হয়ে যেত, তোমার মোটামুটি 1.5 পৃষ্ঠা হয়ে যেত আর কি। তো তুমি বলবা এইটুকু ঘটনা তো লিখছো। এরপর বলবা উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন ও অক্সিজেন রয়েছে। আমরা জানি নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী আয়নীকরণ শক্তি দেখা যায়। কেন দেখা যায়? একটু আগে যে এক্সপ্লেনেশনটা করলাম, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখাবা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখাবা। দেখানোর পরে বলবা যে এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি হয়। অর্থাৎ উদ্দীপকের আয়নীকরণ শক্তির ক্রম হবে বোরন সবচেয়ে বেশি, বোরন সবচেয়ে কম, বোরনের থেকে হচ্ছে কার্বন কম, কার্বনের থেকে হচ্ছে বোরনের থেকে কার্বন বেশি, কার্বন থেকে অক্সিজেন বেশি, অক্সিজেন থেকে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন থেকে ফ্লোরিন বেশি। তো এরকম শক্তির গ্রাফ হওয়ার কারণেই উদ্দীপকের গ্রাফের অবস্থান সরাসরি ঊর্ধ্বমুখী হয় না। এই এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলভটা। তাহলে এতগুলো কথা লিখলে নিশ্চয়ই মোটামুটি প্রায় 2-2.5 পৃষ্ঠা হয়ে যাবে, মানে 2 পৃষ্ঠা তো ওই হয়ে যাবে। তো তোমার অবভিয়াসলি 4-এর মধ্যে 4ই দিবে। বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে, আমি তো শুধুমাত্র একটা আয়নীকরণ শক্তি দেখাই দিলাম। এভাবে যদি তড়িৎ-ঋণাত্মকতা আসে তাও দুইটা এক্সপ্লেনেশন দিবা, যদি ইলেকট্রন শক্তি আসে তাও দুইটা এক্সপ্লেনেশন দিবা। একটা এক্সপ্লেনেশন হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে কমে একই পর্যায়ে বাম থেকে ডানে পারে সেটা, আর একটা এক্সপ্লেনেশন দিবা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করবা। বুঝছো? আর যদি সক্রিয়তা আসে তাহলে শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধের যে এক্সপ্লেনেশনটা আছে সেটা দিয়ে দিবা, দিয়ে বলবা যার পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি তার হচ্ছে তোমার ওই
সক্রিয়তা তত বেশি, তার ধাতব ধর্ম তত বেশি, তার অধাতব ধর্ম তত বেশি। আর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম যত, মানে পারমাণবিক ব্যাসার্ধ যার যত কম, তার হচ্ছে সক্রিয়তা তত কম, ধাতব ধর্ম তত কম, অধাতব ধর্ম তত কম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাস। ওকে, মানে এক ক্লাসই হচ্ছে আমি তোমাদের একদম কম্প্যাক্ট ভাবে গুছাই দিলাম। সো তোমরা হচ্ছে নিচে জানাও কোন প্রবলেম থাকলে, আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে করো, আই উইল সলভ ইট। ভালো থেকো, আসসালামু আলাইকুম।